অ্যাবাউট পিপল চ্যানেলে আপনাদের স্বাগত। আলোচনার শুরুতেই বলি, আপনারা পোস্টটি মাঝপথে দেখে ছেড়ে দেবেন না। দয়া করে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের মতামত যদি কিছু থাকে দিন, আমাকে সমৃদ্ধ করুন। আসুন আমরা এগিয়ে চলি একটি সুন্দর ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যৎ এ রাজ্যের ছোট ছোট ছেলে মেয়েদের খুব প্রয়োজন। একটা বাজে সমাজ রেখে চির বিদায় নিলে আমাদের ছোটরা আমাদের ক্ষমা করবে কি? আজকের আলোচ্য বিষয় ইস্যু আর নন ইস্যু। দেখুন, যে অন্ধকার কালচার রাজ্যে তৈরি হয়েছে তার হাত থেকে মুক্তির পথ একটাই, ইভিএমে জবাব দেওয়া। এখন একটাই প্রশ্ন উঠতে পারে, এরপরে যে ইলেকশন 2026 সালে মার্চ বা এপ্রিল এই সময় অনুষ্ঠিত হবে, তো সেই প্রেক্ষিতে এই মুহূর্তে যদি ভাবা যায় তাহলে সময়টা বেশ খানিকটা দূরে রয়েছে। কিন্তু মানুষ যেগুলোকে জ্বলন্ত ইস্যু বলে এই মুহূর্তে ভাবছে, আমি সেগুলোকে ঠিক আপনারা একমত হয়তো হবেন না, তবু আমি বলতে চাই এগুলো আমার কাছে নন ইস্যু। কারণ এমন ঘটনা যে ঘটবে এগুলো কিন্তু আমাদের জানা ছিল। কিভাবে জানা ছিল? এই প্রসঙ্গে আসবার আগে কয়েকটি কথা আগে বলে নিই। মানুষ চাইছেন আলোচনার বিষয় হোক কোটি কোটি টাকা আত্মসাৎ করে যে বা যারা জেলে গিয়ে কয়েক মাস ধরে আমাদের ট্যাক্সের পয়সায় মামাবাড়িতে মানে জেলে বসে কাজ না করে পরম আয়াসে খেয়ে এবং পরম যত্নে মামাবাড়ির হাসপাতালের সুচিকিৎসা নিয়ে নিজ নিজ ঘরে এক এক করে ফিরে আসছেন, এদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া গেল না কেন? মানুষ জানতে চাইছেন এর মানেটা কি। কেউ বলছেন রোজ নিয়ম করে টিভির পর্দায় কোটি কোটি 2000 আর 500 টাকার যে বান্ডিল আমরা দেখলাম সেগুলি কোনো ব্যাপার না। এসব অবশ্যই ব্যাপার, কিন্তু ঘটনাগুলো নতুন নয়। সারদা কেস থেকেই এসব চালু আছে। রাস্তায় দিনের পর দিন মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও হবু শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে। এর মধ্যেই রাজ্যে একাধিক ভোট হয়েছে। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ নির্বাচকদের কোনো হেলদোল ছিল না। আছে? কোনো হেলদোল নেই। এর মধ্যেই 2024 লোকসভা ভোটের আগেই বকটুইয়ের মতো জ্যান্ত মানুষ পোড়ানোর এবং ছাদ থেকে আনিস খানকে ফেলে মেরে ফেলার কথা আমরা জানি তো। এসবের কোনো উপযুক্ত ব্যবস্থা বা বিচার হয়েছে? এরও আগে আমরা সাক্ষী থাকিনি কামোদিনী, গাইঘাটা, মধ্যমগ্রাম, পার্কস্ট্রিটের গণধর্ষণ কাণ্ডে? এসব কি মামুলি ঘটনা? অপরাধ জগতের ভাষা আর অপরাধ জগতের কাণ্ড কারখানা এসবই তো আমাদের অভিজ্ঞতার ভাড়ার পূর্ণ করছে, কি তাই তো? সম্প্রতি আরজিকর আর জয়নগর ধর্ষণ এবং খুন এসব হলো নবতম চরম পৈশাচিক কাজ। মানুষ যেসব ঘটনা পশ্চিমবঙ্গে এখন ঘটতে দেখছে সেগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাজানো ঘটনা, কিংবা ওসব তো শরীর থাকলে সর্দি কাশির মতো একটু আধটু হবেই, এমন আমরা সেই কবে শুনেছি না? এই কথাগুলির দায়িত্ব এড়ানোর কৌশল এবং অপরাধীদের আড়াল করার জন্য অন্য কারো বলার অধিকার আছে এই সমস্ত কথা বলার? সব দেখে শুনে মনে পড়ে কি আমরা একটা পরাধীন দেশে যেমন ছিলাম তেমন ঘটনা নয়? অথচ একটু ভাবুন তো, এমন অসহায় অবস্থায় বাঙালিদের এর আগে কোনোদিন পড়তে হয়েছে? হয়নি। এমন ঘটনা যে ঘটবেই সে সম্পর্কে আগাম সতর্কতার কথা আমাদেরকে বলা হয়নি কেন? বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বুদ্ধবাবু এমন সতর্কতা 2011 সালে বিধানসভা নির্বাচনের আগে সারা বাংলা বলে বলে ফেরেননি? তিনি বলেননি এ কিসের পরিবর্তন, রাজ্যটাকে পিছিয়ে দেবার পরিবর্তন? আমরা সেই দূরদৃষ্টি সম্পন্ন মানুষটির কথা একবারও ভেবেছি? স্যার, আপনি সতর্ক করেছিলেন, কিন্তু আমরা সে কথা অর্থ বুঝিনি বা বুঝবার চেষ্টা করিনি।
আর করিনি বলেই আমাদের এত দুর্ভোগ। সুতরাং বাংলায় আজ যা ঘটছে সেগুলো আমি মনে করি কোনো ইস্যু নয়। তাহলে ইস্যু কি? ইস্যু হচ্ছে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা। এই কাজটা সিঙ্গুর, নন্দীগ্রাম, নয়াচর, রঘুনাথগঞ্জ, কাটোয়া, নিউ টাউন, আরও কত যে মৌ চুক্তি তৎকালীন পশ্চিমবঙ্গ বামপন্থী সরকারের ছিল, সেসব পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে গেলেই বোঝা যায়। শুনি তার সুযোগ্য উত্তরাধিকার কি বলছেন। ডিওয়াইএফআই বেচতে জানে না, ডিওয়াইএফআই তৈরি করতে জানে। ডিওয়াইএফআই कलकारखाना बंद करते जाने ना, कलकारखाना बनाते जाने। डिवाईएफआई रेल को बेचने के साथ लोगों का नहीं, रेल को यहाँ से वहां तक और भी विस्तार के लिए लड़ाई लड़े थे। এই তো এখান থেকেই তমলুক থেকে দীঘা পর্যন্ত যে রেল লাইন কারা দাবি করেছিল, কারা লড়াই করেছিল, বাঘের বাচ্চার মতো ডিওয়াইএফআই এই মাটিতেই দাঁড়িয়ে লড়াই করেছিল। তমলুক থেকে দীঘা পর্যন্ত রেল লাইনটা তৈরি করতে হবে, আর তাই তমলুক থেকে দীঘা রেল লাইন চলছে। কে নেবে এর ভাগ? কার দম আছে? শুভেন্দু অধিকারী 30টা পার্টি অফিস পুড়িয়ে এই আন্দোলনের ভাগ 1350 জন কর্মীদেরকে ঘরছাড়া করে দিয়ে 4500 কর্মীরা আজও নন্দীগ্রাম ফিরতে পারে না। হলদিয়ার ওই পেট্রোকেমিক্যালসের সমস্ত 40টা কারখানা থেকে নন্দীগ্রামের লোকজনদেরকে তাড়িয়ে দিয়ে তারা এই দাবি করতে পারবে যে হলদিয়া পেট্রোকেমিক্যালসটা তৈরি করে দেওয়ার জন্য তাদের 1 নয়া পয়সার কোনো অবদান আছে? আরে ডিওয়াইএফআই লড়াই করেছিল, ডিওয়াইএফআই লড়াই করেছিল কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য। কি হয় কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে গেলে? কি হয় হলদিয়া পেট্রোকেমিক্যালস তৈরি হয়ে গেলে? কি হয় তমলুক থেকে দীঘা পর্যন্ত রেল লাইনগুলো তৈরি হয়ে গেলে? কি হয় শালবনীতে জিন্দালদের ইস্পাত কারখানাটা যদি তৈরি হয়ে যেত? কি হতো যদি ভূষণদের কারখানাটা তৈরি হয়ে যেত? কি হতো যদি স্পঞ্জ আয়রন কারখানাগুলো বাঁকুড়া, পুরুলিয়া থেকে এই জঙ্গলমহলে তৈরি হতো? আর কি হতো হতো জানি না, তবে শুভেন্দু অধিকারীর হাওয়া বেরিয়ে গিয়ে বেলুন চুপসে যেত, এটা গ্যারান্টি ছিল। তাই তাদেরকে বাঁচানোর জন্য ওই রাজনাথ সিং না বিজেপির পার্টি থেকে দৌড়ে এসেছিল 26 দিন মমতা ব্যানার্জিকে চকলেট খাইয়ে অনুসরণ করানোর জন্য। কে মমতা ব্যানার্জি? হু ইজ? কে? অভিষেকের পিসি হতে পারে, আমার পিসি নয়, আমার মাসিও নয়। কে মমতা ব্যানার্জি? কে? এই পশ্চিম মেদিনীপুর, এই পূর্ব মেদিনীপুর, এই গোটা জঙ্গলমহলের মাটিতে একদম হাওড়া, হুগলি, বাঁকুড়া পর্যন্ত নিয়ে এই পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মাটিতে আরএসএস এর প্ল্যান, বিজেপির সমর্থন, মিডিয়ার প্রচার, বিদেশি টাকা আর কিছু মুখে হিমানি লিপস্টিক পাউডার লাগিয়ে এসে বুদ্ধিজীবীদের মেদিনীপুরের মাটিতে চাষ করে যে ফসলটা বেরিয়েছিল তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর যারা এই গোটা পশ্চিমবঙ্গকে লুট করেছে আর ভেঙেছে আর নষ্ট করেছে আমাদের ভবিষ্যৎকে, তার বিরুদ্ধে আমাদের লড়াইটা। আমরা কি চাইছি? আমরা চাইছি এই হলদিয়ার বুকে যে 40টা কারখানা বন্ধ হয়ে গেছে তোলাবাজির কারণে, সেই 40টা কারখানাকে খুলতে। আমরা কি চাইছি হলদিয়া পেট্রোকেমিক্যালসকে সামনে রেখে যে আরো নতুন কারখানাগুলো আসার কথা ছিল সেই কারখানাগুলো যদি আর যাতে আসে তার জন্য। আমরা কি দেখলাম হলদিয়ার বিজি গ্রুপের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা মাল লোডিং আনলোডিং করে তাদেরও কানের কাছে পিস্তল ভিড়িয়ে দিয়ে শুভেন্দুর সাগরেদগুলো সব তাদেরকে দেশ ছাড়া, তাদেরকে এলাকা ছাড়া করলো। अरे पाड़ा में जब हर कुत्ता आकर गंदगी मचाता है तब पाड़ा में एक लड़का होना चाहिए जो एक कुत्ते को पकड़ता है और उसको इतना पीटता है कि बाकी का कुत्ता उस पाड़ा में घुसने का नाम नहीं लेता है। শুভেন্দু অধিকারীকে দিয়ে মমতা ব্যানার্জি ঠিক করেছিল যে তুমি এবিজিকে তাড়িয়ে দেখাও, দেখে নিবে গোটা পশ্চিমবঙ্গে 12টা বছর আমি হিল্লি দিল্লি তো ঘুরে বেড়াবো, কিন্তু শিল্প আর আসবে না। এবিজি হলদিয়া গ্রুপের নামে এই মেদিনীপুরের বুকে ওরা শিল্পের লাশ ফেলে দিয়েছিল, তাই আজকে নতুন করে কোনো কলকারখানা আসছে না। ব্রিগেডের মাঠে আমরা তারই কথা বলতে যাব, তারই এদেরই কীর্তিনাশা কাণ্ডের জন্য গোটা পশ্চিমবঙ্গে শ্রমিক তো আছে, গোটা পশ্চিমবঙ্গে পয়সা তো আছে, গোটা পশ্চিমবঙ্গে কাজের জন্য ফাঁকা জমি তো পড়ে আছে, গোটা পশ্চিমবঙ্গে কাজ করার জন্য লেবার তো আছে, গোটা পশ্চিমবঙ্গে চিমনি দিয়ে ধোঁয়া বার করার দেখার জন্য আমাদের বাপ মায়েরা আছে। কিন্তু পশ্চিমবঙ্গে যে নীতিটা নিয়ে একটা কারখানা তৈরি করার কথা, সেই নীতিটা নিয়ে লড়ার জন্য একটা সরকার পক্ষের কোনো লোক নেই। তাই যারা লাশ ফেলেছে তারা কারখানাতে চিমনিতে ধোঁয়া ওড়াচ্ছে
দৌড়াতে পারে না। যারা লাশ গুনতে পারে, কাঁধে নিতে পারে, তারাই চিমনিতে ধোঁয়া বার করতে পারে। আর আমরা আমাদের শহীদদের মইদুল, আনিস, বিদ্যুৎ, স্বপন, সুদীপ্তদের লাশ আমরা বয়েছি আমাদের কাঁধে। আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, 36টা দিন ধরে আমাদের কাঁধটা চওড়া হয়েছে কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, স্কুল খোলার দাবিতে, মদের দোকানগুলোর ঝাঁপ বন্ধ করে দেবার দাবিতে। আসুন একসাথে লড়াই হবে, মদের দোকান বন্ধ হবে, চোরগুলো পাড়া ছাড়া হবে, আপনার বাড়ির ছেলেটা কলকারখানাতে কাজ পাবে। সেই দিনের পশ্চিমবঙ্গটা দেখার জন্য আমরা শুনব বাংলার জন্য বাংলার আরেক কন্যা কি বলছেন। আমরা চাই এইবারের নির্বাচনে আমাদের কথা সাধারণ মানুষের মুখে মুখে ইভিএম এর বোতামে পৌঁছে যাক। আমরা চাই আমাদের মতো সাধারণ ছেলেমেয়েরা যারা স্কুলে যায়, কলেজে যায়, বাংলা মিডিয়াম থেকে পড়াশুনো করার পর স্বপ্ন দেখে মানুষের মতো মানুষ হব, মাথা উঁচু করে বাঁচব, আমার বাড়ির মা, আমার বাড়ির বোন, আমার বাড়ির বড়দের ছোটদের ভালো রাখবো। আমাদের জন্য এই নির্বাচনে আমার লড়াই। কাদের জন্য লড়ছি আমরা? আইএলওর সমীক্ষা বলছে এই সময় দাঁড়িয়ে ভারতবর্ষে যা বেকার তার 83% আমার প্রজন্মের ছেলে মেয়ে। এই ছেলেমেয়েরা বেকার কেন? এদের যোগ্যতা নেই বলে, এদের মেধা নেই বলে, নাকি এদের ডিগ্রি নেই বলে, নাকি এটার কোনোটাই নয়? এরা বেকার কারণ আমার সরকার, আমার রাষ্ট্র এদের চাকরি দিতে অপারগ। এরা বেকার কারণ চাকরি পাওয়া আর যে পিছন দিকের রাস্তা, ঘুষের রাস্তা, টাকা খাওয়ানোর রাস্তা, সেই রাস্তায় হাঁটতে আমার প্রজন্মের মেধাবী মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা অপারগ। আমার জন্মের ছেলেমেয়ের যন্ত্রণার কথা, দুঃখের কথা, আশা ভরসা, স্বপ্নের কথা, স্বপ্ন ভঙ্গের কথা তুলে ধরতে আমরা চাই এবারে এমন মানুষ প্রতিনিধি হন, জনপ্রতিনিধি হন, যে আমার প্রজন্মের ছেলেমেয়ের চাকরির কথা বলবে, রাষ্ট্রকে বাধ্য করবে। যারা টাকা নিয়ে, ঘুষ নিয়ে আমার যোগ্য মেধার ছেলেমেয়ের চাকরিগুলোকে বিক্রি করে দিচ্ছে, বান্ধবীর খাটের তলায় জমিয়ে রাখছে কোটি কোটি টাকা, তাদের শাস্তি দেবে। আমরা চাই এবারের নির্বাচন সকলের পেটে ভাত, সকলের হাতে কাজের এজেন্ডাতে হোক। আপনিও কি তাই চান না? আপনিও তো চান আপনার বাড়ির মেয়েটা, আপনার বাড়ির ছেলেটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পর টিউশনি করতে বসে, যাতে মা বাবার আরেকটু সাহায্য, আরেকটু সাশ্রয় হয়। ওদের জন্যই তো আমাদের লড়াই। ওরা চাকরি পাক, এসএসসি পিএসসি পরীক্ষা হোক প্রতি বছর, কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগ হোক 70। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের পরিবারের ছেলেমেয়েরা যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী মাথা উঁচু করে চাকরি পাক। তাই এই নির্বাচনে আপনারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আপনারা এই নির্বাচন, এ দাবি তো আমারও। আমরা বলছি আমার শিল্পীদের হাতে শিল্প তুলে দিতে হবে। আড়ি শিল্পী, জড়ি শিল্পীদের জন্য জড়ি হাব তৈরি করব আমরা। রাজবলহাটের তাঁত শিল্পী, একসময় সারা বাংলা জুড়ে রাজবলহাটের তাঁতের নাম ছিল, আজ তারা ধুকছে। হ্যান্ডলুমের জায়গায় এসেছে পাওয়ার লুম। আমার যে শিল্পীরা আগে তাদের হাতেতে, তার মেধায়, তার জাদুতে বুনে নিতেন নানা ধরনের নকশা, আমার মায়েরা বোনেরা গায়ে দিতেন সেই রাজবলহাটের তাঁত, আজকে রাজবলহাটের তাঁতিরা আর খেতে পান না। আমরা চাই রাজবলহাটে তাঁত সংরক্ষণ শিল্প তৈরি করতে। এ দাবি তো আপনারও, এ দাবি আমাদের। তাই আমাদের জন্য, আপনাদের জন্য কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বাংলার এই দুই কন্যা প্রকৃতই বুঝেছেন এই মুহূর্তে বাংলার ইস্যু কি হওয়া উচিত। আর বুঝবেন নাই বা কেন? ওরা ওদের অগ্রজের দেহদান করবার দিনেই তো শপথ নিয়েছিলেন। হারিয়েছি অভিভাবক, হারিয়েছি একজন নতুন করে স্বপ্ন দেখানোর মতন একজন মানুষ, যাদের চিন্তা শক্তি 50 বছর আগেকার পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে দেখতে পারে এবং চরম প্রতিকূল অবস্থাতেও নিজেদের গৃহীত সিদ্ধান্ত এবং পরিকল্পনাতে দাঁড়িয়ে থাকার মতন একটা ব্যক্তিত্বকে হারিয়েছি। কিন্তু পেয়েছি অনেক কিছু, শিখেছি অনেক কিছু। তাই যেটা পেয়েছি, যেটা শিখেছি, সেই সম্পদটা বাস্তবের মাটিতে ইমপ্লিমেন্ট করার জন্য যে জেদটা দিয়ে গেলেন, যে স্বপ্নটা, যে সাহসটা দিয়ে গেলেন, সেই কাজে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তার চোখ দিয়ে দেখা স্বপ্নকে পূরণ করার দায়িত্ব আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান। নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।